আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে প্রস্তুতি। শেষ সময়ে আলপনায় রঙের ছোঁয়া। প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবে জাতি। অভিজাত শপিং সেন্টারে মুনাফার লোভে যাচাই বাছাই করছেন না দোকান মালিকরা। দুপক্ষের সম্পৃক্ততার সন্দেহ পুলিশের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সাপ্তাহিক 2 দিন সহ মোট 3 দিনের ছুটি পাওয়ায় ঢাকা ছাড়ছেন অনেকে। গতরাত থেকেই যানবাহন আর যাত্রীদের চাপে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে 5 কিলোমিটার এলাকা জুড়ে যানজট দেখা দিয়েছে। এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি চলে যাব তার কাছে। ইউসুফ, সজলটা পাটুরিয়া দৌলতদিয়া রোডের পাটুরিয়া ঘাট থেকে কিন্তু দীর্ঘটা আসলে 5 কিলোমিটার পর্যন্ত এখন দীর্ঘ যানজট রয়েছে। সেই ক্ষেত্রে তীব্র যানজটে কিন্তু আসলে যারা যাত্রী এখানে আসলে আটকা পড়েছে তারা কিন্তু আসলে বলছে সারা রাতই কিন্তু তারা এই রাস্তার ভিতরে অর্থাৎ মহাসড়কেই তারা কাটিয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে 3 দিনের টানা ছুটির আজ আসলে শনিবারে অনেকেই যাচ্ছে স্বজনদের সাথে দেখা করার জন্য। সেই ক্ষেত্রে কিন্তু এই যাত্রীরা বলছেন যে আসলে তারা কিন্তু অনেকেই বাড়তি যে ছুটি তাও নিয়ে এসেছে, যার জন্য কিন্তু আসলে তারা এই 3 দিনের ছুটিতে একটি উৎসবমুখর পরিবেশে স্বজনের সাথে তারা কিন্তু যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু যাত্রীরা বলছে বলে দীর্ঘ সময় তারা কিন্তু যাওয়ার সুযোগ না পাওয়ায় এই সুযোগটা পেয়েছে, যার কারণে তারা যাচ্ছে। এবং রাতের কথা যদি বলি, রাত 4টার পর থেকে কিন্তু গাড়ির চাপ তো গত 2 দিন ধরে আছেই, তো সেই ক্ষেত্রে আরও বাড়তে থাকে। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে যে যানজটের সৃষ্টি হয়েছে তা কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমি কথা বলেছি, যারা এখানে ট্রাফিক বিভাগে কাজ করছে তারা কিন্তু বলছে তারা শৃঙ্খলিত রাখার চেষ্টা করছে। কিন্তু যে যানবাহনগুলো অর্থাৎ যে পোশাক কারখানার শ্রমিকদের যে যানবাহনগুলো চলে আসছে অধিকাংশই, যার কারণে তারা কিন্তু নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। তারপরেও কিন্তু তারা বলছে যে 5 কিলোমিটার 7 কিলোমিটার এলাকা জুড়েই তাদের যে পুলিশ প্রশাসনটা তারা কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অন্যদিকে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া রোডে এই মুহূর্তে আসলে 16টি ফেরি চলাচল করছে, যে তুলনায় আসলে যানবাহন এসেছে। যদি আমি সেটা পরিসংখ্যায় বলি তাহলে কমপক্ষে 3000 যানবাহন কিন্তু এই ঘাট এলাকাতে আসলে পারে অপেক্ষায় রয়েছে। সেই ক্ষেত্রে সেই যানবাহনগুলো কিন্তু পার করা আসলে এই 16টি ফেরির জন্য একদম অপ্রতুল। আমি মাস্টার সুকানদের সাথে কথা বলেছি, তারা বলছে ফেরির মাস্টার এবং সুকানরা বলছে যে তারা কিন্তু আসলে 2 দিন ধরে একদম আসলে বিশ্রাম ছাড়াই তারা কিন্তু টানা কাজ করছে, কিন্তু তারপরে এই যানবাহনগুলোকে তারা কিন্তু আসলে পারাপার করার চেষ্টা করছে। অন্যদিকে এখানে যে 22টি লঞ্চ রয়েছে তা কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে রাতের দিকে না চলেও কিন্তু আজকে সেটা চলছে। অন্যদিকে পাটুরিয়া দৌলতদিয়া রোডে আসলে কিছু অবৈধ ট্রলার রাতের দিকে চলেছে বলে আমাকে অনেকে আমাকে জানিয়েছে। সেই ক্ষেত্রে পাটুরিয়া দৌলতদিয়া রোডের যে যাত্রীরা এখানে বসে যারা অপেক্ষা করছে তারা বলছে কেউ 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা করে কিন্তু এইটা নদীটুকু পার হওয়ার জন্য তারা অপেক্ষা করছে। তবে এখন যেহেতু একটু শীত কম এবং কি উষ্ণ রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এই যে সকালের যে বিষয়টা রয়েছে সকালের বিষয়টা কিন্তু তারা বলছে এখানে ঘাট এলাকাতে আসলে পয় নিষ্কাশন সমস্যা সহ বিভিন্ন সমস্যা রয়েছে। অন্যদিকে যে ছোটোখাটো এখানে একটু হোটেল আছে সেগুলো কিন্তু তারা আসলে দ্বিগুণ দাম নিচ্ছে বলে তারা অভিযোগ করছে। সব কিছু মিলিয়ে পাটুরিয়া দৌলতদিয়া রোডে কিন্তু একটি যানজটের যে নাকাল অবস্থা তা কিন্তু সহ্য করতে হচ্ছে যাত্রীদের। এই ছিল আমার কাছে সজল পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যানবাহনের যে চাপ রয়েছে তারই সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী। ঢাকার কেরানীগঞ্জে 3 তলা একটি ভবন উল্টে পড়েছে পাশের ডোবায়। সকালে হঠাৎ ভবনটি হেলে পড়ে। ভবনের ভেতর থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে 7 জনকে। আশেপাশের 5টি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। ভবন নির্মাণে কোনো নিয়ম নীতি মানা হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ডোবার উপর ২০ বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়েছিল ভবনটি। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ৮টার দিকে হঠাৎ ডোবার দিকে হেলে পড়তে থাকে তিনতলা ভবনটি। সকালে যখন ঘুম থেকে উঠছি তখন দেখছি একটা ভূমিকম্পের মতো মাটি কাইপা উঠছে। তখন আমরা ঘুম থেকে ওইটা দৌড়াদৌড়ি করছি, তখন আইসা দেখছি বিল্ডিং পড়ছে, অনেক জোরে একটা শব্দ হয়েছে। ড্রেজার দিয়ে ভরতে ভরতে ড্রেনের যে পানিগুলি এইখানে জমাট হয়েছে। পিলারের গোড়া তো মাটি নরম হয়ে গেছে। ঘরের ভিতর যে লোকজন ছিল সবাই বেরো যেতে বলছে। পড়ে গেল গা, এটাই আমি চোখের সামনে দেখছি। আমি এখানে দাঁড়ায় আছিলাম, হঠাৎই পড়ে গেছে গা। হঠাৎ কোনো আওয়াজ নাই, সাউন্ড নাই, হঠাৎ বয়ে গেছে গা। এ সময় ভবনের 2 বাসিন্দা বের হতে পারলেও বাকি 5 জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আহতদের রাজধানীর মিডফোর্ড হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত ভবনের পাশের ভবনেও দেখা দিয়েছে ফাটল। আশপাশের 5টি ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে। গ্যাস বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। ভিতরে আর আমরা সার্চ করে দেখেছি, আর কোনো ভিকটিম আটকা নাই। এটা নন ইঞ্জিনিয়ার্স ভবন, যা অপরিকল্পিত ভবন, এই জন্য দোষে গেছে। পরিত্যক্ত ঘোষণার সাথে সাথে তাদের ওখানে আর কোনো লোকজন নেই, এটি নিশ্চিত করা হয়েছে। এর পাশাপাশি আমাদের এখানে আরেকটি ভবনে ফাটল দেখা গেছে। সর্বমোট আমরা 5টি ভবন পরিত্যক্ত ঘোষণা করেছি। ধসে পড়া ভবনটি নির্মাণে কোনো ধরনের বিল্ডিং কোড না মানায় মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে আবাসন খরচ হুহু করে বাড়ায় অনেকেই থাকার জন্য বেছে নেন কাছাকাছি কেরানীগঞ্জকে। চাহিদার ভার সামাল দিতে যেনতেনভাবে গজিয়ে উঠছে ভবন। গেল 6 বছরে 5টি ভবন হেলে পড়েছে ঘন বসতিপূর্ণ এই এলাকায়। নগর পরিকল্পনাবিদরা বলছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে এভাবে অপরিকল্পিত ভবন গড়ে উঠছে। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। ঢাকার কাছে হওয়ায় কেরানীগঞ্জে বসবাসের প্রবণতা বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা আবাসিক ভবনের সংখ্যাও, আর তাতেই বারবার ঘটছে দুর্ঘটনা। গত 6 বছরে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় 5টি ভবন হেলে পড়ার ঘটনা ঘটেছে। 2015 সালের 6 এপ্রিল কেরানীগঞ্জের চরকালীগঞ্জে হেলে পড়ে 6তলা ভবন। একই বছরের 7 জুলাই সুবাড্ডা পশ্চিম কলোনি এলাকায় হেলে পড়ে নির্মাণাধীন 4তলা ভবন। 2016 সালের 25 এপ্রিল কালীবাড়ি খালপাড় এলাকায় হেলে পড়ে 3তলা ভবন। 2019 সালের 25 ফেব্রুয়ারি কাজীবাড়ি মোড়ে হেলে পড়ে 6তলা ভবন। 2019 সালের 4 জানুয়ারি বেগুনবাড়ি সেতুর কাছে হেলে পড়ে 5তলা ভবন। আর সবশেষ শুক্রবার চরাইল এলাকায় ধসে পড়ে এই 3তলা ভবনটি। এ ঘটনার পর আশপাশের 5টি ঝুঁকিপূর্ণ ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জানান, এই এলাকার আরও বেশ কয়েকটি ভবন অপরিকল্পিতভাবে জলাশয়ের উপর নির্মিত হয়েছে। যে বিল্ডিং ধসে পড়লো, এর আশেপাশের আরও 4-5 প্রায় 6টা বিল্ডিং আমি ক্যারি করছি, লিস্ট করেছি। এবং এই লিস্টের পাশাপাশি এই যে ডিসের ওই পাশটা, ওখানেও অপরিকল্পিত অনেক ভবন আছে। এখান থেকে শুরু করে আরও 5-7টা বের হবে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অবহেলা ও তদারকির অভাবেই অপরিকল্পিতভাবে ভবন নির্মিত হচ্ছে। সত্যিকার অর্থে নগরায়ন অথবা বসতভিটার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য, অবহেলা অথবা কোনো অজুহাতে এর পরিবীক্ষণ ছাড়া বসবাসযোগ্যতার সার্টিফিকেট দেওয়া আত্মহত্যার শামিল। এখনই সতর্ক না হলে ত্রুটিপূর্ণ অবকাঠামোর ভবনগুলো বিপর্যয় ডেকে আনতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন নগরবিদরা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার চারপাশের নদী দখলমুক্তের অভিযানের মধ্যেই তীর রক্ষায় সীমানা পিলার বসানো নিয়েই প্রশ্ন উঠেছে। সদরঘাট এলাকার শ্যামবাজারে নদীর 20 ফুট জায়গা না ছেড়েই স্থায়ী সীমানা পিলার বসানোর এমন অভিযোগ উঠেছে বিআইডব্লিউটি এর সার্ভেয়ারদের বিরুদ্ধে। এদিকে উচ্ছেদ অভিযানের মধ্যেই ফের নদী দখল করে ইট ভাটা ও নদী ভরাটের প্রমাণ মিলেছে তুরাগের সাভার অংশে। বিআইডব্লিউটি এর চেয়ারম্যান বলছেন, সীমানা পিলার নিয়ে কোনো অনিয়ম হলে কাউকেই ছাড় দেয়া হবে না। মাহমুদ রাকিবের রিপোর্ট। সদরঘাটের পাশেই শ্যামবাজারের ফরাসগঞ্জে উচ্ছেদ অভিযানের আগে এখানে স্থায়ী সীমানা পিলার বসানো হয়, কিন্তু উচ্ছেদ অভিযানে এসে আরও 20 থেকে 25 ফুট ভিতরে গিয়ে নতুন করে ওই জায়গা পর্যন্ত সীমানা চিহ্নিত করা হয় এবং এই 7তলা ভবনটিও আরও 20 থেকে 25 ফুট ভিতরে গিয়ে নতুন করে পুনঃচিহ্নিতকরণ করা হয়।
নতুন দাগে গত 15ই ফেব্রুয়ারি ওই ভবনে উচ্ছেদ চালায় বিএডব্লিউটির ঢাকা বন্দর কর্তৃপক্ষ। গুড়িয়ে দেওয়া হয় স্থায়ী সীমানা পিলার থেকে আরও প্রায় 20 ফুট বাইরের অংশ। পূর্ব পাশে হলে দুটি সীমানা পিলার রয়েছে, সেখানে প্রথম সীমানা পিলারের পরে 56 ফিট পরে আরেকটা সীমানা পিলার বসবে। সেই জায়গাটা আমরা অ্যালাইনমেন্ট দিয়ে এসেছি। ঢাকার চারিদিকে সীমানা পিলার হচ্ছে, সেখানে সামান্য ভুল ত্রুটি কন্ট্রাক্টররা করতেই পারে। মহানগর জরিপের ম্যাপে এ বক্তব্যের প্রমাণও মেলে। অবশ্য সীমানা নির্ধারণ ও পিলার বসানো প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ভুল স্বীকার করতে নারাজ। আমরা চেক দিয়ে দেখেছি আমাদের পিলারের অবস্থান সঠিক আছে। এখানে তাৎক্ষণিক ফিল্ডে যারা উপস্থিত থেকে এটা মেজারমেন্ট করছে তাদের ভুল বোঝাবুঝি। সার্ভেয়ার আর ঢাকা বন্দর কর্তৃপক্ষের এমন রশি টানাটানিতে ক্ষুব্ধ ক্ষতিগ্রস্তরা। পিলার দিছে এক জায়গায়, বাংছে আরো ভিতরে, ওই হিসাবে বলতে গেলে পিলারওয়ালা 2 নম্বরই করছে। শ্যামবাজারে যখন এই দুরবস্থা, তখন রাজধানীর বসিলা ও ঢাকা উদ্যানের অপর পাশ সাভার অংশে গিয়ে দেখা যায় স্থায়ী সীমানা পিলারের মধ্যে নদী দখল করে চলছে ইটভাটার ব্যবসা। পাশে আবার নতুন করে চলছে বালু ভরাটের কাজও। ম্যাপ নিয়ে যাচাই বাছাই করেই পিলারগুলো বসিয়েছে। তো এর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাদের অবশ্যই আমরা তদন্ত করে দেখব এবং ব্যবস্থা নিব। 2022-এর জুনের মধ্যে ঢাকার চারপাশের নদী তীরে স্থায়ী সীমানা পিলার বসানোর কাজ শেষ হবার কথা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। অর্থ ও মানব পাচারের মামলায় কুয়েত আদালতে 4 বছরের কারাদণ্ডপ্রাপ্ত এমপি পাপুলের রায়ের কপি পেয়েছে সরকার। আইনি ব্যবস্থার জন্য এরই মধ্যে তা স্পিকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তার সংসদ সদস্য পদ বাতিল হবে কিনা এখন সে সিদ্ধান্ত নেবে সংসদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মাননীয় স্পিকারের কাছে এগুলো পৌঁছে দিয়েছে। বাকি কি অ্যাকশন নিতে হবে তারা সেটা বিধি মোতাবেক অ্যাকশন নেবেন। সংবিধান বিশেষজ্ঞ ডক্টর স্বাধীন মালিক মনে করেন এমপি পদ থাকবে না পাপুলের। প্রমাণিত হয়েছে সে দোষী অপরাধী, তার 4 বছরের সাজা হয়েছে, অতএব সে দোষী অপরাধী, অতএব তার সংসদ সদস্য পদ আমার ধারণা থাকার কথা না। স্পিকার কার্যপ্রণালী বিধি প্লাস বাংলাদেশের সংবিধান, বাংলাদেশ সংবিধান এবং সংসদ কার্যপ্রণালী বিধি সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। এখন আমরা অধীর আগ্রহে আছি কিভাবে ব্যবস্থা নেন। দেশেও পাপুল ও তার স্ত্রী সংরক্ষিত আসনের এমপি সেলিনা ইসলামের দুর্নীতির তদন্ত করছে দুদক ও সিআইডি। এরই মধ্যে এমপি দম্পতির পরিবারের 617টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন জেলা থেকে মোবাইল চুরি করে তা বিক্রি হচ্ছে রাজধানীর অভিজাত শপিং কমপ্লেক্সে। বাড়তি লাভের আশায় পাইকারি দোকানদাররা কোনো রকম যাচাই বাছাই ছাড়াই পেশাদার চোর চক্রের কাছ থেকে এসব মোবাইল কিনে তা গ্রাহকদের কাছে বিক্রি করছে। চক্রের 3 সদস্যকে গ্রেফতারের পর পুলিশ বলছে এরা পেশাদার মোবাইল চোর চক্রের সদস্য। এদের সাথে যোগসাজশ থাকতে পারে মোবাইল দোকানদারদের। বুলবুল বিএনপি আন্দোলনের ইস্যু ঠিক করতেই এক যুগ কাটিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে তার সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। যে কোনো জনঘনিষ্ঠ ইস্যুতে শেখ হাসিনা সবার আগে রেসপন্স করেন। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের মানুষের সাথে সবসময় থাকে। শেখ হাসিনার জনমুখী রাজনীতির কারণে বিএনপি আন্দোলনের ইস্যু সংকটে পড়েছে। 1 দফা বলুন আর 11 দফা বলুন, বিএনপির আন্দোলনের মরাগাঙ্গে আর জোয়ার আসবে না। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে দেশ মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে দলটির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তির দাবিতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সবাই ভাগযোগ করে খাচ্ছে, এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভাগযোগের মহোৎসব চলছে। এখানে ক্ষমতার ভাগযোগ, অর্থের ভাগযোগ, একটা মহোৎসব চলছে। তার ভিকটিম হচ্ছে আজকে আসলাম চৌধুরী একজন। আমরা তো স্বচ্ছ বিচার প্রক্রিয়া বিশ্বাস করি। এখন তো বিচার পাওয়া তো দূরের কথা, আমরা তো বিচার চাইতেই পারতেছি না। এখন ও তো বিচার চাইতে পারতেছে না। ও যদি বিচার চাইতে পারতো তাহলে তো একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে তার বিচার হতো। তার সঠিক 3-4-6 মাসের মধ্যে তার বেল হয়ে যাওয়ার কথা। দেশের জনগণের 1% এরই মধ্যে করোনার টিকা নিয়েছেন। আইইডিসিআর বলছে পৃথিবীতে খুব কম সংখ্যক দেশই পেরেছে এই সফলতা অর্জন করতে। গতকাল রাজধানীতে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সংলাপে উঠে আসে দেশের করোনা পরিস্থিতির সার্বিক চিত্র।
প্রথম দিকে করোনার টিকা নিতে আগ্রহ কম দেখালেও এখন দ্বিগুণ উৎসাহে টিকা নিচ্ছে সাধারণ মানুষ। কোনো কোনো কেন্দ্রে লক্ষ্যমাত্রার 1.5 গুণ পর্যন্ত টিকা নিতে ভিড় করছেন আগ্রহীরা। পৃথিবীতে অল্প কয়েকটি দেশ তার মোট জনসংখ্যার 1% টিকা নিশ্চিত করেছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের করোনা নিয়ে দ্বিতীয় সংলাপে এ তথ্য জানান IEDCR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। খুব অল্প দেশ নিজের জনসংখ্যার 1%-এর ভ্যাকসিন কমপ্লিট করেছে। আমাদের 18,48,000 মানে 1.0 সামথিং। এই 18 লক্ষ মানুষ বা 18.5 লক্ষ মানুষকে যে আমরা ভ্যাকসিনটা দিয়েছি, আপনারা দেখেছেন এখন মানুষ দলে দলে ভ্যাকসিন নিচ্ছে। এই ভ্যাকসিনের টেম্পোটা আমাদের ধরে রাখতে আপনাদের সবাইকে সহায়তা করতে হবে। টিকার অধিক কার্যকারিতা নিশ্চিতে 2টি ডোজের ব্যবধান 8 সপ্তাহের পরিবর্তে 12 সপ্তাহে উন্নীত করার তাগিদ দিয়েছে BMA। সরকার এটাকে 8 সপ্তাহে নিয়ে গেছে, তবে এটা 12 সপ্তাহ হলে সব থেকে ভালো হয়। আমরা সবচাইতে বেশি আপনার ইমিউনিটি মানে প্রতিরোধ ক্ষমতা যেটা মানুষের মধ্যে, সেই প্রতিরোধ ক্ষমতাটা তৈরি করতে সক্ষম হব। এখন যেভাবে ভ্যাকসিন মানুষ নিচ্ছে এবং সরকার দিতে পারছে, তাতে কিন্তু এটা সম্ভব। টিকা দিচ্ছি আর তো করোনা হবে না, এটাও কিন্তু ঠিক না, কারণ 100% প্রোটেকশন দিচ্ছে না। সুতরাং টিকা অবশ্যই নেব, মাস্ক অবশ্যই পরবো। এখন অনেক জায়গায় রিসার্চ করে তারা এই কথাই বলতে চাচ্ছেন যে ডাবল মাস্ক পরলে কিন্তু আরো ভালো। সুতরাং আমরা যারা পারি চেষ্টা করবো ডাবল মাস্ক পরবো, হাত ধোয়ার চর্চা অবশ্যই চালু রাখবো। একটানা 60 লাখ টিকা দেওয়ার 8 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দিতে সরকারের নতুন সিদ্ধান্তের কথা জানান IEDCR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। 9 মাস গবেষণা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। 4 দিনের ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে চালের দাম বেড়েছে কেজি প্রতি 5 টাকা। মিল মালিকদের কারসাজিকেই দুষছেন ব্যবসায়ীরা। অস্থিরতা কমেছে ভোজ্য তেলের দামে। একদিকে রাজস্ব হারানোর ভয়, অন্যদিকে বাণিজ্য বাড়ানোর চাপ। এই দুই কারণে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে উভয় সংকটে সরকার। এরই প্রভাবে অভ্যন্তরীণ অর্থনীতির বহু সাফল্য মার খাচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের উঠানে। অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘমেয়াদী লাভের চিন্তা করেই যৌক্তিক পর্যায়ে নামানো উচিত শুল্ক কর। মুক্ত বাণিজ্য চুক্তিতে যেতে আপত্তি নেই সরকারেরও, তবে আয় কমানোর পক্ষে নন বাণিজ্যমন্ত্রী। জুবায়ের ফয়সালের রিপোর্ট। স্বাধীনতার 5 দশক পর বিরাট এক অর্জনের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। অর্থনৈতিক সক্ষমতার প্রমাণ দিয়েই 2024 সালে স্বল্পোন্নত দেশের তকমা ঘুচিয়ে লাল সবুজের পতাকা পেতে যাচ্ছে উন্নয়নশীল দেশের মর্যাদা। কিন্তু মুদ্রার উল্টো পিঠে চিন্তার সমুদ্র। এই স্বীকৃতিতে ইউরোপ ছাড়া বাকি বিশ্বে বাংলাদেশ হারাবে পণ্যে শুল্কমুক্ত সুবিধা। কম্পিটিটর মার্কেটগুলো থেকে আমরা অনেকটাই পিছিয়ে যাচ্ছি। কাস্টম ক্লিয়ারেন্সের ক্ষেত্রে যদি আমাদের একটা ফাস্টার কিছু করতে পারি, তড়িৎ গতিতে আমরা বিজনেসটাকে আমরা ইনক্রিজ করতে পারি। আমার পলিসি মেকার যারা, তাদেরকে ভাবতে হবে যে ওপেন করে দিই, কম্পিটিশনে যাই। প্রাথমিক ধাক্কা সামলাতে বেশ কয়েকটি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে তৎপর সরকার, কিন্তু আসিয়ানভুক্ত দেশগুলোতে যখন গড়ে 4.5% শুল্ক কর, সেখানে বাংলাদেশে তা 26%-এর বেশি। এত বেশি কর দিয়ে কেন বাণিজ্য করতে আসবে অন্যরা? প্রশ্ন তুলে রপ্তানি সহায়ক বাণিজ্য নীতির সঙ্গে রক্ষণশীল কর কাঠামোর পরিবর্তন চাইলেন অর্থনীতিবিদরা। এখনো যে ট্যারিফ স্ট্রাকচার রয়ে গেছে, এটা হাইলি প্রোটেক্টিভ বা রক্ষণশীল। ইন্ডিয়ার তুলনায় ডাবল, চায়নার তুলনায় 4 গুণ। তাহলে আমরা তো এক্সপোর্টে আমরা প্রতিযোগিতার যে সক্ষমতা, সেটা আমাদের হারিয়ে ফেলছি শুরুতেই। মুক্ত বাণিজ্য চুক্তিতে পণ্য রফতানির মতো আমদানিতেও দিতে হবে শুল্কমুক্ত সুবিধা, ফলে কমে যাবে রাজস্ব। ঠিক এখানেই আপত্তি বাণিজ্যমন্ত্রীর। তিনি চান আয় না কমিয়ে দীর্ঘমেয়াদী লাভ। FTA করলে পরে ইমিডিয়েটলি যেটা ইম্প্যাক্ট, যে আমাদের ইম্পোর্টের উপরে তার প্রভাব পড়বে, কিন্তু লং টার্মে তো আমাদের এক্সপোর্টটাও তো বাড়বে। চিন্তা করতে হবে আপাতত রেভিনিউটা যেন তত বেশি ধাক্কা না লাগে, পাশাপাশি লং টার্মে যেন আমরা আমাদের প্রোডাক্টটা বাইরে দিতে পারি। সরকারি তথ্য মতে এরই মধ্যে FTA-তে আগ্রহ দেখিয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা। আলোচনা চলছে আরও 8 থেকে 10টি দেশের সঙ্গে, যার মধ্যে রয়েছে ভারতও। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না চালের বাজার। 4 দিনের ব্যবধানে পাইকারিতে দাম বেড়েছে প্রতি কেজি 2 থেকে 5 টাকা। মিল মালিকরা দাম আরও বাড়তে পারে বলে শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। এদিকে সরকারের দাম বেঁধে দেওয়ার পর অস্থিরতা কমেছে ভোজ্য তেলের দামে। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ।
আমদানি করেও অস্থিরতা কাটছে না চালের বাজারে। গত মাসে আমদানি শুরু হওয়ার পর কিছুটা কমলেও আবারও বেড়েছে সব ধরনের চালের দাম। 4 দিনের ব্যবধানে 2 টাকা বেড়েছে মোটা চালের দাম। আটাশ ও মিনিকেট বিক্রি হচ্ছে 5 টাকা বেশি দরে। পর্যাপ্ত আমদানি না হওয়া ও মিল মালিকদের কারসাজিকেই দুষছেন ব্যবসায়ীরা। মিনিকেট বিক্রি হইতেছে 61 টাকা, 60 টাকা থেকে সর্বোচ্চ 61 টাকা। আপনার পাইজান বিক্রি হইতেছে 45 টাকা। আপনার গুটি সোনা বিক্রি হইতেছে 43 আটানা থেকে 44 টাকা। অন্যান্য বছর তো ওপেন সাইরা দিছে, যার যেমনি কিনে আনছে বিক্রি করছে। এখন এরা গুটি কয়েক লোকের হাতে ছাড়িয়ে দিয়েছে, 2-3 হাত 4 হাত বদল হয়ে আমাদের কাছ পর্যন্ত আসে। এজন্য এলসিও আমাদের কাছে আসতে আসতে রেটটা অনেক বেশি করে যায়। এদিকে ভোজ্য তেলের বাজারে স্বস্তি ফিরেছে, সরকার দাম বেঁধে দেয়। পাইকারি বাজারে প্রতি কেজি খোলা সয়াবিন 122 টাকা ও পাম বিক্রি হচ্ছে 109 টাকায়। এতে প্রতি লিটার সয়াবিন 110 টাকা ও পাম তেলের দাম পড়ছে প্রায় 98 টাকা। প্রতি কেজি কিনা পড়ে 120 টাকা 65 পয়সা, বিক্রি 122 টাকা। আমরা পাম তেল 107 টাকা করে কিনতেছি, 109 টাকা 8 টাকা এরকম বিক্রি করতেছি। বোতলজাত সয়াবিন আমরা 115 টাকা থেকে 126 টাকা পর্যন্ত পড়তেছে লিটার। মিলাররা তো বলতেছে প্রতিদিনই এসে বলে দাম আরো বাড়বে। গত 17 ফেব্রুয়ারি খুচরা পর্যায়ে সর্বোচ্চ প্রতি লিটার পাম 104 টাকা, খোলা সয়াবিন 115 টাকা ও বোতলজাত সয়াবিন তেলের দাম 135 টাকা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মৌসুমের শেষ সময়ে হাটে বাজারে কমেছে আমন ধানের সরবরাহ। প্রান্তিক কৃষকদের কাছে ধান নেই। বাজারে এখন বিক্রির জন্য বড় বড় কৃষক ও ব্যবসায়ীরা ধান নিয়ে আসছেন। চিকন সুগন্ধি ধানের দাম কমে গেলেও মোটা ধান বেশি দামে বিক্রি হচ্ছে। অতিবৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগের কারণে ফলন কম হওয়ার কথা বলছেন কৃষকরা। এদিকে মুখ থুবড়ে পড়েছে ধান চাল সংগ্রহ অভিযান। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মঞ্জিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে একটি প্রতিবেদন। জেলায় এবার 7,75,000 মেট্রিক টন আমন ধান উৎপাদন হয়েছে। এই মৌসুমে মোটা ধানের চেয়ে চিকন ধানের আবাদ বেশি হয়েছে। মৌসুমের শুরুতে ধানের বাজার চড়া থাকলেও মাঝখানে ধানের দাম থেকে বঞ্চিত হয়েছেন কৃষক। সদর উপজেলা গোপালগঞ্জ হাটে সকাল থেকে বিভিন্ন যানবাহনে কৃষক ধান নিয়ে আসলেও চিকন ধান প্রতি বস্তায় 200 থেকে 300 টাকা কমে বিক্রি করতে হয়েছে। তবে মোটা হাইব্রিড 28-29, বিনা 7, স্বর্ণ, গুটি স্বর্ণ, সুমন স্বর্ণ প্রতি বস্তা বিক্রি হয়েছে 2200 থেকে 2300 টাকায়। 51 ধান নিয়ে আসছিলাম আর ধান বিক্রি করলাম 180। চিকন ধান 3300 টাকা বিক্রি করতেছি, তাতে মনে করেন যে কৃষকের খুব লস। ধানের সরবরাহ কম থাকায় মোটা ধান বেশি দামে কিনতে হচ্ছে। আজকে ধানের দাম অত্যাধিক বেশি, মোটা ধান 2300 টাকা। সরকারের ঘোষিত কৃষি প্রণোদনা এখনো এ অঞ্চলের কৃষকরা পাননি বলে দাবি কৃষক নেতার। মাননীয় প্রধানমন্ত্রী 5,000 কোটি টাকার কৃষি ঋণ বা প্রণোদনা ঘোষণা করেছেন 2% সুদে, কিন্তু এখনো পর্যন্ত দিনাজপুরের ব্যাপক কৃষক এই ঋণ থেকে বঞ্চিত। কৃষকরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য জেলা খাদ্য বিভাগ হাট বাজারে মনিটরিং অব্যাহত রেখেছেন। সরকার এবার আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাজারের যাতে উচ্চ মূল্য না নির্ধারিত হয় এবং বাজার এখন বর্তমানে স্থিতিশীল রয়েছে। তথাপি আমরা খাদ্য বিভাগের পক্ষ থেকে যে প্রধান হাটগুলো আমরা নিয়মিত মনিটরিং করছি। দিনাজপুরে এবার সংগ্রহ চাল 74,091 মেট্রিক টন এবং ধান 11,927 মেট্রিক টন ক্রয়ের কথা থাকলেও মাত্র 10% ক্রয় করা সম্ভব হয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। মাওয়া মৎস্য আড়তে পদ্মার ইলিশে ভরপুর। শীত মৌসুম শেষ হওয়ায় চাহিদা বেড়েছে ইলিশের। সরবরাহের তুলনায় ক্রেতা বেশি থাকায় ইলিশের চড়া দাম হাঁকা হচ্ছে। বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে কেজিতে 1100 টাকা পর্যন্ত। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট আর ছবি তুলেছেন আবু সাইদ। ভোরেই হাকডাক মুন্সিগঞ্জের মাওয়া ইলিশের আড়তে। ভোরেই তাজা ইলিশের সয়লাভ আড়তগুলো। ইলিশের হাটে ফরমালিন মুক্ত পদ্মার তাজা মাছের জন্য ক্রেতা বিক্রেতাদের ভিড় থাকে সব সময়। তবে সরবরাহের তুলনায় ক্রেতা বেশি থাকায় ইলিশের দাম চড়া। মানুষের চাহিদা বেশি, মাছ হচ্ছে কম, দাম একটু বেশি। 800 থেকে 850 টাকা কেজি, আজকে আপনার 900 থেকে 950 টাকা কেজি। তবে মাছ যেরকম দাম তেরকম। ইলিশ মাছের দামটা একটু বেশি সব মাছের থেকে। ব্যবসায়ীরা বলছেন কারেন্ট জালে উৎপাদন বিঘ্নিত হচ্ছে ইলিশের। 2 ঘন্টার হাটে প্রায় কোটি টাকার মাছ বিক্রি হয়, কিন্তু অর্ধ শতাব্দী প্রাচীন আড়তের সংস্কার না হয় ক্ষোভ আড়তদারদের। আমাদের যে একটা মেন রাস্তা, সেই রাস্তাটা কেটে দিচ্ছে,
আর মাছ সামগ্রী উৎপাদ নাম্বার সেই কোনো খাদ্য কোনো হইতেছে না। হাটে এখন ঝাঁকে ঝাঁকে নতুন ইলিশ আসতে শুরু করেছে। বড় ইলিশ কেজি 1000 থেকে 1100 টাকা, আর 700 থেকে 800 গ্রামের মাছ 700 থেকে 800 টাকায় বিক্রি হয়। 30 জুন পর্যন্ত 25 সেন্টিমিটারের ছোট ইলিশ নিষিদ্ধ করেছে সরকার। মৎস্য বিভাগ জানিয়েছে গেল মৌসুমে জেলেরা 2152 মেট্রিক টন ইলিশ শিকার করেছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ভোরের সময় আরও থাকছে, বগুড়ার ধুনটে কোটি টাকা ব্যয়ে আধা কিলোমিটারের মধ্যে 7টি ব্রিজ কালভার্ট, সংযোগ সড়ক না থাকায় বিপাকে এলাকাবাসী, পরিকল্পনার অভাবকে দুষছেন উপজেলা চেয়ারম্যান। হাটে মাঠে খালে সমতল জমিতে ব্রিজ কালভার্টের ছড়াছড়ি, বেশিরভাগ ব্রিজ কালভার্টে নেই সংযোগ সড়ক, মানুষ চলার পথ। বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের চিত্র এটি। এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধি বলছেন এগুলোর অধিকাংশই কোনো কাজে আসছে না তাদের। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান বিষয়টি নজরে এসেছে, তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত মাজেদুর রহমানের রিপোর্টে, আর ছবি তুলেছেন রবিউল ইসলাম। ধুনট উপজেলা গোপালনগর ইউনিয়নে 7টি কুড়িগ্রাম, অর্ধ কিলোমিটারের মধ্যে 7টি ব্রিজ এবং কালভার্ট। এর মধ্যে একটি ব্রিজ নির্মিত হয়েছে প্রায় সমতল ভূমিতে, তাতে আবার নেই সংযোগ রাস্তা। কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ব্রিজ কোনো কাজে আসছে না এলাকাবাসীর। পাশে বিষারদিয়ার গ্রাম, এই গ্রামে রয়েছে বড় আকৃতির দুটি ব্রিজ, তাতেও নেই সংযোগ সড়ক, নির্মিত হয়েছে খালের উপর। এলাকাবাসীর অভিযোগ গাড়ি চলতে পারে না, কিন্তু ব্রিজ করা হয়েছে। একখান ব্যান গেলে মনে করেন যে যাওয়া আসা কষ্ট হয়, মানুষজন চলাফেরা কষ্ট হয়। ব্রিজে তো অনেক খারাপ অবস্থা, অনেক টাকা দিয়ে নাই করছে ব্রিজটা, কিন্তু তো সেভাবে তো মানুষ চলাচল করতে পারে না। রাস্তা না হলে আমরা আসলে এই ব্রিজের কোনো উপকারিতা আমরা পাবো না। সাবেক চেয়ারম্যান অপরিকল্পিতভাবে এসব ব্রিজ কালভার্ট নির্মাণ করেছেন বলে জানান বর্তমান চেয়ারম্যান। সরকারি অর্থ তো ব্যয় হয়েছেই, তা এখন এগুলো যেগুলো হয়েছে এগুলো অপসারণ করা দরকার, ওখানে রেখে তো কোনো লাভ হচ্ছে না। বিষয়টি নজরে এসেছে জানিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আদৌ কোনো প্রয়োজন ছিল কিনা এই বিষয়গুলো আমরা তদন্ত করে দেখব, এবং যদি এটা কোনো নীতি বহির্ভূতভাবে কোনো কিছু করা থাকে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন মহলে আমরা যোগাযোগ করব। 27টি গ্রাম নিয়ে গোপালনগর ইউনিয়নে বর্তমান ব্রিজ কালভার্টের সংখ্যা 50টি। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। সরকারের উদ্যোগের কারণে 2020 সালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার কোথাও নদী ভাঙনের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। গতকাল সকালে পদ্মার ডান তীর রক্ষা প্রকল্পের আওতায় ডুবোচর খনন কাজের অগ্রগতি পরিদর্শন করে একথা বলেন তিনি। হঠাৎ করে 2019 সনে 12টি বাড়ি ভাঙে, কিন্তু এবার 2020 সনে ইনশাল্লাহ একটি বাড়িও ভাঙেনি, এবং একটি বাড়িও যেন না ভাঙে সেটার সর্বোত্তম প্রস্তুতি নিয়ে, আগাম প্রস্তুতি নিয়ে আমরা কাজ করছি। পানি উন্নয়ন বোর্ড আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ এই বর্ষার মধ্যেই জাজিরা নড়িয়া উভয় কুলকেই সম্পূর্ণ ঝুঁকিমুক্ত করার জন্য। হবিগঞ্জে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া দরিদ্র ও ভূমিহীন পরিবারের ঘর বরাদ্দে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বরাদ্দ দেয়া 59টি ঘরের মধ্যে 31টি পরিবারের অবস্থা সচ্ছল, তাদের জমি, বসতভিটা ও ঘর রয়েছে। প্রবাসী ও সচ্ছল অনেক পরিবারও পেয়েছেন দরিদ্রদের জন্য তৈরি ঘর। তবে উপজেলা প্রশাসনে বলছে তদন্ত চলছে, সচ্ছল কেউ বরাদ্দ পেয়ে থাকলে সেগুলো বাতিল করা হবে। রাশেদ আহমদ খানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বিশাল বাড়ির মালিক মামুদপুর গ্রামের রতন তালুকদার। প্রাচীন জমিদার বাড়ির সামনে রয়েছে বিশাল সবজির বাগান। চেয়ারম্যানের সঙ্গে সখ্য থাকায় তিনি পেয়েছেন ভূমিহীনদের জন্য তৈরি ঘর। কাকাইলছেও বাজারে লাখ টাকার ছাদির মিয়াও পেয়েছেন দরিদ্রের জন্য তৈরি ঘর, অথচ যারা প্রকৃত ভূমিহীন তাদের বেশিরভাগই পাননি মাথা গোঁজার ঠাঁই। ক্ষুব্ধ ভূমিহীনদের অভিযোগ, চেয়ারম্যান নিজের লোক ও যাদের টাকা পয়সা আছে তাদেরকেই ঘর দিয়েছেন। চেয়ারম্যান সাহেবের দ্বারা গেছি, একটা নাম কইছে দেয়া দিন, পরে দেয়া দিয়েছে, কিভাবে দিয়েছে চেয়ারম্যান সাহেব জানেন। একই মত স্থানীয় ইউপি সদস্যেরও। চেয়ারম্যান সাহেব তার আত্মীয় স্বজনের নাম গুলা দিলাইছে, বাড়ি আছে, ঘর আছে, লক্ষ লক্ষ টাকার মালিক। এই জন্য রসুলপুরের যে অসহায় লোক তারা আমাদের প্রতি ক্ষিপ্ত এবং চেয়ারম্যানের প্রতি ক্ষিপ্ত। অন্যদিকে যে চেয়ারম্যানের বিরুদ্ধে এসব অভিযোগ তিনি তা অস্বীকার করেছেন। এরা যারা ঠিক করছে আমরা বলছে যে আপনারা দস্তখত দেন, দিলে আমরা সাথে নিছেও না। আর যে লিস্টে হয়েছে এটা আমার যে ধারণা
সঠিক হয়েছে। এর মধ্যে যদি ভুল মতো কেউ দেওয়া থাকে সেটা আল্লাহ জানে, আমি জানি না। অভিযোগগুলো খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় সংসদ সদস্য। কেউ কেউ যদি তথ্য গোপন করে দেয়, এটা কিন্তু যদি লোকাল লোকজন হেল্প না করে তাহলে কিন্তু সঠিক তথ্য নাও পেতে পারে। যাদের যোগে জমি আছে, ঘর আছে, বাড়ি আছে, কারণ এই তালিকাভুক্ত হয়ে থাকে, তো অবশ্যই এটা বাতিল হবে। আজমিরীগঞ্জ উপজেলায় ৮৮টি পরিবারের জন্য তৈরি হচ্ছে প্রধানমন্ত্রীর উপহার বসতঘর। এর মধ্যে মাত্র 10টি পরিবারকে আনুষ্ঠানিকভাবে চাবি হস্তান্তর করা হয়েছে। সময় সংবাদ, হবিগঞ্জ। কৃষি ব্যাংকের মাদারীপুর শাখায় কৃষি ঋণ নিতে লাখে 10,000 টাকা ঘুষ দিতে হয় বলে অভিযোগ উঠেছে। এই অবস্থা দীর্ঘদিন ধরে চললেও ভুক্তভোগীরা পান না কোনো প্রতিকার। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য, শাহাদাত আকনের ছবি নিয়ে রিপোর্ট। 3 লাখ টাকা 30,000 টাকা ঘুষ চাইছে, 20,000 টাকা অলরেডি দেওয়া হয়ে গেছে। মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ গ্রামের বাসিন্দা আলী আজগর বাড়িতে একটি গরুর খামার করার জন্য ঋণের আশায় কৃষি ব্যাংকের মাদারীপুর শাখায় কাগজপত্র জমা দেন 4 মাস আগে। ব্যাংকের কর্মকর্তা সৌরভ মণ্ডলের মাধ্যমে 3 লাখ টাকা ঋণ পাইয়ে দিবে বলে নিরাপত্তা কর্মী মনোয়ার 30,000 টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ তার। স্ত্রীর গহনা বন্ধক রেখে 20,000 টাকা জোগাড় করে মনোয়ারকে ঘুষ দিলেও বাকি 10,000 টাকার জন্য আজও পাচ্ছেন না কৃষি ঋণ। আজকে 4-5 মাস দিয়ে ঘুরে এখন বলে আজ না কাল না বসে এরকম করে আমার লাগে মানে এরকম খালি তারিখ করতে আছে। শুধু আলী আজগর নন, তার মতো অনেকেই এই ঘুষ বাণিজ্যের শিকার। ঘুষ দিয়ে ব্যাংক থেকে কৃষি ঋণ নিলেও ব্যাংক কর্মকর্তাদের চাপে তারা মুখ খুলতে চান না। এর ফলে প্রকৃত কৃষকরা বাদ পড়ে যান স্বল্প সুদে সরকারের এই কৃষি ঋণের বিশেষ সুবিধা থেকে। জোর করি যে আমরা কৃষি কাজ করি, আমাকে যদি লোন না দেন তাহলে আমরা ফসল করব কেমনি? হ্যাঁ, কিছু পার্সেন্টেজ দেওয়া লাগে যে আমরা যাই না। হ্যাঁ, কয় কানে কানে কিছু দিতে পারলে করিয়ে দেবো মানে। তবে ঘুষের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মনোয়ার। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ব্যাংকের ম্যানেজার। ও আমাদের কোনো টাকা দেয় না যে 30,000 টাকা 3 লাখ টাকা লোন পাওয়াই দেবো, এই কথাও আমি বলি নাই। আমি বলছি লোন দেওয়ার ব্যাপারে আমি তোমাদের সহযোগিতা করবো। জয়েন করার পর আমার নলেজে কোনো কিছু অভিযোগ আসেনি। এদিকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। ঘুষ নিয়ে বা হয়রানি করে কৃষকদেরকে লোন নিতে হয় বা কৃষকরা লোন না পায় তাহলে আমরা অবশ্যই সেটা আইনগত ব্যবস্থা অবশ্যই নিব। কৃষি ব্যাংকের মাদারীপুর শাখা থেকে কৃষকদের নামে প্রতি বছর 12 থেকে 14 কোটি টাকা ঋণ দেওয়া হয়। সময় সংবাদ, মাদারীপুর। 3 দিনের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল। হোটেল মোটেল খালি না থাকায় কক্ষ না পেয়ে সৈকত ও সড়কে পায়চারি করছেন। রেস্তোরাঁ, যানবাহন সহ সবখানে বাড়তি অর্থ আদায় ছাড়াও হয়রানির অভিযোগ পর্যটকদের। এজন্য দালাল চক্রকে দুষছেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন সুজয়উদ্দিন রুবেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে লাখো পর্যটকের যেন মেলা বসেছে। সাপ্তাহিক ও 21শে ফেব্রুয়ারির টানা 3 দিনের ছুটিতে তাদের পদচারণায় মুখর সাগর তীর সহ পর্যটন স্পটগুলো। সৈকতের সুগন্ধা পয়েন্টে হোটেলের রুম ভাড়া না পেয়ে ব্যাগ ও লাগেজ নিয়ে অবস্থান করছেন বালিয়াড়িতে। আবার অনেক পর্যটক অবস্থান করছেন সাগর তীরে। পর্যটকদের অভিযোগ তারা হয়রানির শিকার হচ্ছেন। দৌড়াদৌড়ি করলাম, কোনো রুম পাইনি। আর মানে পাইছি কিন্তু নর্মাল যেগুলো এগুলো অনেক প্রাইস বলতেছে। ঢাকা থেকে হঠাৎ করে আসছি, তারপর হোটেল পাচ্ছি না, সেই সকাল থেকে ঘুরতেছি। বিভিন্ন রেস্টুরেন্ট বলেন, তারপর গাড়ি ভাড়া বলেন, সব কিছুতেই অতিরিক্ত পয়সা চার্জ করছে। যেই খাবার গতবার আমরা খেয়েছিলাম মনে করেন 120, 30, 40, এবার এগুলো 180, 200 টাকা এরকম চার্জ হচ্ছে। টানা ছুটিতে করোনার ক্ষতি পুষিয়ে নেওয়া ও হয়রানির জন্য দালাল চক্রকে দুষছেন পর্যটন ব্যবসায়ীরা। বিপুল সংখ্যক পর্যটকের সমাগমকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অসৎ উপায়ে পর্যটকদের হয়রানি করছে। আর ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে পর্যটকদের হয়রানি নিরসন করা হবে। ম্যাজিস্ট্রেটের সহযোগিতা নিয়ে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করি। ইতিমধ্যে বেশ কয়েকটা ঘটনা এরকম আমরা রুখে দিয়েছি। ট্যুরিস্ট পুলিশের দেয়া তথ্য অনুযায়ী টানা ছুটিতে কক্সবাজারে 4 লাখের বেশি পর্যটক এসেছেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। অসহায় মানুষের সহায় রোগী কল্যাণ সমিতি। চিকিৎসার জন্য নিঃস্ব হওয়া মানুষের শেষ ভরসার স্থল চট্টগ্রাম মেডিকেলের মানবিক প্রতিষ্ঠানটি। বিনা পয়সায় চিকিৎসা সামগ্রী নিতে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ। সরকারি সহায়তার পাশাপাশি ধর্নাঢ্য ব্যক্তিদের আর্থিক সহায়তায় চলছে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন রোগী কল্যাণ সমিতি। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন।
রুমা আক্তার। 2 মাস আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মেয়েকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করেন। এই জটিল রোগে চিকিৎসা করাতে গিয়ে শেষ সম্বলটুকু হারিয়েছেন। তার এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে রোগী কল্যাণ সমিতি, দিচ্ছেন চিকিৎসা সহায়তা। ওরা বলছে যে মানে যতটুকু পারে আমাদেরকে সহযোগিতা করবে আমার মেয়ের চিকিৎসার জন্য। আমি আমার মেয়ের চিকিৎসা সহযোগিতার জন্য আসছি, টাকা পয়সা আর্থিক অবস্থা ভালো নেই জন্য। রুমার মতো শত শত দুস্থ ও অসহায় মানুষের শেষ ভরসার স্থান মেডিকেলের রোগী কল্যাণ সমিতি। প্রতিদিন কয়েকশো মানুষ বিনা পয়সায় পাচ্ছেন ওষুধ সহ নানা চিকিৎসা সেবা। ডায়ালিসিসের টাকাগুলো এখান থেকে নিয়ে যায়, এখানে সেকেন্ড মাধ্যমে ওগুলো দিয়ে আমি চিকিৎসা চালাই। আমার মেয়ের বয়স 15 বছর, ওর টাইফয়েড জ্বরের থেকে ব্রেনের সমস্যা। আল্লাহ দিলে এখান থেকে অনেক সুযোগ সুবিধা পাইছি। প্রতিষ্ঠানটি করোনাকালে 1 কোটি টাকা মূল্যের অক্সিজেন ও পিপিই সহ নানা চিকিৎসা সামগ্রী দিয়েছে হাসপাতালে। হৃদরোগ বিভাগে স্থাপন করেছে 15 সজ্জার পূর্ণাঙ্গ বেড। এই মানুষের সেবা দেওয়া, এই মানুষের সাহায্য সহযোগিতা করা, আমি মনে করি যে দুনিয়ার মধ্যে সবচেয়ে সাহায্য এটা উত্তম সেবা। এজন্য আমি এইটাকে আমার প্রফেশনের মানে পেশা এবং নেশার মতো আমি এটা। সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানটি মূলত চলে সরকারি অনুদান, ব্যক্তি ও প্রতিষ্ঠানের দান এবং জাকাত ফান্ডের টাকায়। সবচেয়ে বেশি যেটা দেখা যায় সেটা হলো গরিব রোগীদের সহায়তা করা। এর বাইরেও কিন্তু রোগী কল্যাণ সমিতি এখানে সব ধরনের রোগীকেই সহায়তা করে, যার যেটা প্রয়োজন। রোগী কল্যাণ সমিতি এ পর্যন্ত 3 লাখ মানুষকে চিকিৎসা সেবা দিয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বৃদ্ধ শ্বশুর শাশুড়ির সেবা করলেই মিলছে পুরস্কার, দেয়া হচ্ছে সম্মাননা সহ নানা উপহার সামগ্রী। বৃদ্ধাশ্রমের বিপরীতে নিজ গৃহেই প্রবীণদের নিরাপদ আবাস নিশ্চিতের লক্ষ্যে এমন ব্যতিক্রমী উদ্যোগ টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশাররফ হোসেনের। অভিনব এ উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। শ্বশুর শাশুড়ির সেবা করা ছেলের বউদের নিয়মিত দায়িত্বের অংশ, আর সেই দায়িত্ব পালন করে যদি মেলে তাৎক্ষণিক পুরস্কার তাহলে তো কথাই নেই। অবিশ্বাস্য হলেও এমন ব্যতিক্রমী পুরস্কার মিলছে টাঙ্গাইলে। মানবিক গুণাবলী সম্পন্ন গৃহবধূদের কাছে পৌঁছে যাচ্ছে টাঙ্গাইলের শাড়ি, চমচম, সম্মাননা স্মারক ও ফুলের তোড়া। আর এর সবই দিচ্ছেন টাঙ্গাইলের সদর থানার ওসি মীর মোশাররফ হোসেন। বাচ্চারা যেরকম করে একটা মায়ের যত্ন করে ওইভাবেই আমি তাকে যত্ন করি। তাদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে, কারণ শ্বশুর শাশুড়ি মা বাবার সমতুল্য। আমাদের বয়স্ক বাবা মার প্রতি যতটুকু আমাদের সম্ভব আমরা দায়িত্ব পালন করি। আমি চাই যে আমার মতো ঘরে ঘরে সব পুত্রবধূরা এরকম শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করে। পুলিশ কর্মকর্তার এমন ব্যতিক্রমী উদ্যোগে গৃহবধূরা শ্বশুর শাশুড়ির সেবায় বাড়তি উৎসাহ পাচ্ছে বলে জানিয়ে প্রবীণরা বলছেন, ভুল বুঝতে পেরে আচরণও পরিবর্তন করছেন অনেক গৃহবধূ। তো সেবা যত্ন দেখে কোনো ত্রুটি নাই। ছেলের চেয়ে ছেলের বউ ভালো, এই কথা সবার কাছে বলি। আমার পুত্রবধূ আমাদেরকে খুব সেবা যত্ন করে, ওষুধপাতি সব নিয়ম কানুন মতো দেয় আমাকে। সন্তানদেরকে অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে বড় করে, বৃদ্ধ বয়সে যেন তারা এইটা সুফলটা পায়। উদ্যোক্তা বলছেন, পরিবারের প্রবীণ সদস্যদের বৃদ্ধাশ্রমে রাখার প্রতিবাদ স্বরূপ এমন কর্মসূচি পালন করছেন তিনি। সেবার দৃষ্টান্ত নিয়েই প্রবীণদের সঙ্গে অমানবিকতা দূর করতে চান এই পুলিশ কর্মকর্তা। তাদের সাথে আলোচনা করেছি তারা কেমন সুখী পরিবার, কেমন করা উচিত পুত্রবধূ এবং শ্বশুর শাশুড়ির পুত্রবধূকে কেমন করা উচিত, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি এবং তাদের উৎসাহিত করেছি। এখন পর্যন্ত 9 জন গৃহবধূকে উপহার দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল ব্যতিক্রমী এই উদ্যোগটি। সময় সংবাদ, টাঙ্গাইল। পাহাড়পুর বৌদ্ধ বিহার আজও পর্যটকদের কাছে বিস্ময়কর এক স্থাপনা। 1250 বছর আগে নিখুঁত কাঠামোতে গড়ে তোলা ইট পাথরের অবকাঠামোটি দেখতে আসেন অনেক দেশি বিদেশি নাগরিক। আগতদের জন্য তেমন সুযোগ সুবিধা নেই বলে মন্তব্য দর্শনার্থীদের। নওগাঁ থেকে MR রকির রিপোর্ট। নওগাঁর পাহাড়পুরে 75 একর এলাকা জুড়ে প্রত্ন নিদর্শন এশিয়ার বৃহত্তম বৌদ্ধমঠ সম্পুর বিহার। ঐতিহাসিকদের মতে পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল 8ম শতাব্দীর শেষের দিকে এই বৌদ্ধ বিহারটি প্রতিষ্ঠা করেন। প্রায় 300 বছর ধরে এটি বৌদ্ধদের অন্যতম ধর্মীয় কেন্দ্র হিসাবে ছিল। তখন তিব্বত, চীন, মিয়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশের বৌদ্ধরা ধর্মচর্চা ও ধর্মীয় জ্ঞান লাভের জন্য এখানে আসতেন। খ্রিস্টীয় 10ম শতকে এই বিহারের আচার্য ছিলেন মুন্সিগঞ্জের অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। যুগে যুগে পাল আমলের এই অনন্য নিদর্শন মানুষের কাছে হয়ে রয়েছে রহস্যের আধার।
বিহারের মূল স্থাপত্য দেখার আগে দর্শনার্থীদের নজর কাড়ে প্রধান ফটকের দৃষ্টিনন্দন বাগান। উৎসব বা ছুটির দিনগুলোতে এই বিহারে দেখতে ঢল বাড়ে দর্শনার্থীদের। আমাদের দেশে এরকম একটা সংস্কৃতিমূলক জিনিস আছে, একটি টুরিস্ট প্লেস, সবাই ঘুরতে আসে, অনেক ভালো লাগে। সেরকম কোনো রেস্টুরেন্ট নাই বা কোনো গেস্ট হাউস নাই এখানে। ট্যুরিজম বোর্ডের শীর্ষ কর্মকর্তা জানালেন, পর্যটকদের বাড়তি সেবা নিশ্চিতে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আমরা আশা করি যে আমাদের এই পাহাড়পুরকে কেন্দ্র করে আমাদের দেশে আন্তর্জাতিক পর্যটকের চালের দর বাড়লেও নওগাঁর হাটে চিনি আতপ ধানের দর সপ্তাহের ব্যবধানে মন প্রতি 150 টাকা পড়ে গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মহাদেবপুর ধানের হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী MR রকি। সরাসরি চলে যাব তার কাছে। রকি, ধন্যবাদ রিচার্ড। আমনের কিন্তু এখন শেষ মৌসুম চলছে। এই মৌসুমে কিন্তু ধান কৃষকের কাছে খুব কম পরিমাণে রয়েছে। যেসব কৃষকের কাছে ধান রয়েছে তারা এখন হাটে তুলছেন ধান বিক্রির জন্য। এবং এই মৌসুমে সবচেয়ে বেশি যে ধানটা আমদানি হচ্ছে তা হলো এখন চিনি আতপ দর গেল 2 সপ্তাহে কিন্তু ধানের দর এখানে অনেক কমে গিয়েছে এবং ধানের দর কমে যাওয়ার কারণে কিন্তু কৃষকের যে বাজার ব্যবস্থা তারা যে মানে বিভিন্নভাবে তারা যে লোকসান পুষিয়ে ওঠার যে স্বপ্ন ছিল তা কিন্তু অনেকটাই এখন তারা যার কারণে কিন্তু কৃষকের যে বাজার ব্যবস্থা তারা যে মানে বিভিন্নভাবে তারা যে লোকসান পুষিয়ে ওঠার যে স্বপ্ন ছিল তা কিন্তু অনেকটাই এখন তারা হতাশায় ভুগছেন। অন্যদিকে কিন্তু চালের বাজারে এখন কিন্তু ব্যাপক দর এখন লক্ষ্য করা যাচ্ছে। প্রতি কেজি চাল বাজারে কিন্তু 50 টাকা, মোটা চালের যে চাল 50 টাকার উপরে কিন্তু কিনা বেচা চলছে। তো সব মিলে কিন্তু এই সময়টাতে সাধারণ কৃষক যে প্রত্যাশা নিয়ে হাটে ধান তুলছেন সেই তুলনায় কিন্তু তারা এই ধান বিক্রি করতে গিয়ে হোঁচট খাচ্ছেন। এবং এই মৌসুমে আমরা যেটা কৃষি বিভাগের পক্ষ থেকে জানতে পেরেছি, এই জেলায় প্রায় 32,000 হেক্টর জমিতে এই সুগন্ধি জাতের ধান উৎপাদন করা হয়েছিল। কিন্তু উৎপাদনের পরবর্তীতে কিন্তু এসে এই কৃষকরা কিন্তু এখন স্বপ্ন তাদের যেটা ছিল সেটা কিন্তু তাদের ভেঙে যাচ্ছে। কৃষকদের আক্ষেপ যে গেল 2 সপ্তাহ আগে এই সুগন্ধি জাতের ধান বিক্রি হয়েছিল 1800 টাকা পর্যন্ত মন দরে, কিন্তু পরবর্তীতে এসে এই ধান এখন আজকের হাটে বিক্রি হচ্ছে 1600 টাকা সর্বোচ্চ দরে। এতে করে কৃষকরা আসলে প্রতি মনে 150 থেকে 200 টাকা দর কমে যাওয়ার কারণে তারা যে মানে ব্যয় করেছে, তারা এবছর কিন্তু বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল। এ কারণে তাদের আয় ব্যয়ের সঙ্গে হিসাব মেলানো অনেকটা দূর হয়ে দাঁড়িয়েছে। আরেকটি বিষয় হলো যে বাজারে কিন্তু ভারত থেকে চাল আমদানির যে ঘোষণা দেওয়া হয়েছিল সেই চাল পর্যাপ্ত পরিমাণে যেটুকু এসেছে সেই চালের কিন্তু এখন পর্যন্ত দরের জায়গাটা কিন্তু অনেকটা ঊর্ধ্বগতি। ব্যবসায়ীরা বলছেন এবছর কিন্তু ধানের যে বাজার তা কিন্তু তারা পাচ্ছেন না এবং মোটা জাতের যে সব ধান রয়েছে এটা বাজারে বিক্রি হচ্ছে। এখন বাজারে আমরা লক্ষ্য করছিলাম 1230 থেকে 1250 টাকা পর্যন্ত, বিশেষ করে স্বর্ণা জাতের যেসব ধান রয়েছে। অন্যদিকে এই গোল্ডেন আতপ জাতের একটি ধান রয়েছে, এই ধান কিন্তু বিক্রি হচ্ছে সর্বোচ্চ 1400 টাকা মন দরে। তবে আরেকটি বিষয় হলো এ জেলা থেকে কিন্তু গেল মৌসুমে প্রায় 7 লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছিল এবং এই মৌসুমের যেসব ধান সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে তা হলো এই গোল্ডেন আতপ এবং চিনি আতপ, এই ছাড়া রয়েছে স্বর্ণা জাতীয় 5 জাতের ধান। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে এবছর কিন্তু যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল আমনের, সেই লক্ষ্যমাত্রা কিন্তু অনেকটা কম ধান এখানে এসেছে। তবে প্রথম দিকে কিন্তু ধানের যে বাজার দর ছিল পরবর্তীতে এসে কয়েক দফা ওঠানামা করে। ওঠানামার কারণে কৃষকরা যে পরিমাণ খরচ করেছে, এবার কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এছাড়া কিন্তু বেশ কিছু বালায়ের মোকাবেলা করতে হয়েছে কৃষককে। কৃষকদের যেটা কথা আমরা এখানে জানতে পারছি, তারা বলছেন যে এবার কিন্তু খরচের হার অনেক বেশি হয়েছে এবং উৎপাদনের ক্ষেত্রে তারা অনেক কম পেয়েছে। যে ধান প্রতি বছর 16 থেকে 18 মন পর্যন্ত তারা ঘরে তুলে, এবছর এসে সেই ধান কিন্তু তারা পেয়েছে মাত্র 8 থেকে 9 মন ধান। এই কারণে কিন্তু তারা খরচের তুলনায় ধানের বাজার সাথে এখন কিন্তু একটা অসামঞ্জস্য তারা এখানে লক্ষ্য করছেন এবং এই বাজারের কারণে তারা যে এই মৌসুমে তাদের যে স্বপ্ন থাকে তা কিন্তু অনেকটা ভেঙে গিয়েছে বলা চলে। আরেকটি বিষয় হলো যে এ জেলায় কিন্তু ধান চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল সেই লক্ষ্যমাত্রার বিপরীতে কিন্তু অর্জন খুবই কম হয়েছে। জেলা খাদ্য বিভাগের পক্ষ থেকে আমরা জানতে পেরেছিলাম যে এখানে 32,000 মেট্রিক টন ধান কিনা হবে কৃষকের কাছ থেকে 1040 টাকা মন দরে, কিন্তু তার বিপরীতে মাত্র
10 মেট্রিক টনের মতো ধান তারা সংগ্রহ করেছে। অন্যদিকে 55,000 মেট্রিক টন চাল কেনার যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল সেই চালের বিপরীতে মাত্র তারা পেয়েছে 11,000 মেট্রিক টন চাল। তবে এই নিয়ে কিন্তু কৃষকের সাথে এই কৃষকের বাজার ব্যবস্থার সাথে তারা বলছেন যে যেহেতু বাজারের দর বেশি এ কারণে কিন্তু তারা খাদ্য বিভাগের সাথে ধান দেওয়ার নিরুৎসাহী একটা ভাব তারা লক্ষ্য করেছিলেন। তবে চাল দেওয়ার ক্ষেত্রে কৃষি বিভাগের সাথে খাদ্য বিভাগের সাথে যে কয়েক দফা বৈঠক করেছিল খাদ্য মন্ত্রণালয়ের উপকমিটি সহ খাদ্যমন্ত্রী নিজে তিনি বৈঠক করেছিলেন, কিন্তু সেই তুলনায় কিন্তু খাদ্য বিভাগের সাথে চাল দেওয়ার ক্ষেত্রে তাদের একটা নিরুৎসাহী ভাব এখানে লক্ষ্য করা হচ্ছে। এক্ষেত্রে খাদ্য বিভাগ বলছে যেসব এখানে মিলার চাল এবছর দিতে পারেনি তাদেরকে কিন্তু একটা কালো তালিকাভুক্ত করার জন্য তাদের যে একটা প্রস্তাবনা তা কিন্তু তারা এখান থেকে আমাদের যায়। তবে এই মুহূর্তে যে ধানের বাজার তা কিন্তু কৃষকের কাছে আমরা যেটা জানতে পারছি ন্যূনতম যদি বাজার ব্যবস্থা 1400-1300 টাকা মোটা জাতের ধান হয় তাহলে তাদের কিছুটা ক্ষতি কাটিয়ে ওঠা তাদের স্বপ্ন রয়েছে। অন্যদিকে হঠাৎ করে এই চিনি আতপ বা সুগন্ধি জাতের ধান যেটা রয়েছে এই ধানের দর কমে যাওয়ার কারণে তারা কিন্তু আয় ব্যয়ের সঙ্গে একটা অসামঞ্জস্য লক্ষ্য করছেন। এক্ষেত্রে ব্যবসায়ীরা যে অজুহাত হিসাবে এখানে দেখানোর চেষ্টা করছেন তারা বাজারে চালের ক্রেতা কম এ কারণে তারা ধানটা বিক্রি করতে পারছেন না বা চাল বিক্রি না করার কারণে কিন্তু গেল 1.5 সপ্তাহের ব্যবধানে প্রতি মনে 150 থেকে 200 টাকা পর্যন্ত এখানে অনেকটা কম দরে এখানে ধান তারা কিনছেন। তবে মিলারদের কাছ থেকে যে কথাগুলো বরাবরই আসে যে চালের বাজারের সঙ্গে ধানের বাজারের একটা অসামঞ্জস্য রয়েছে এ কারণে কিন্তু তারা হঠাৎ করে এই ধানটা দরের ক্ষেত্রে প্রায় 150 টাকা কমিয়ে দিয়েছে। তো সব মিলিয়ে ধানের বাজার ব্যবস্থার সাথে কৃষকের সঙ্গে একটা অসামঞ্জস্য এখানে লক্ষ্য করছিলাম। কৃষকরা অসন্তোষ প্রকাশ করছেন এমন ভাব আমরা এই হাটগুলোতে লক্ষ্য করছিলাম। তো রিচার্ড, এই ছিল নওগাঁর মহাদেবপুরের ধানের হাটের ধান কেনা বেচার খবর আমার কাছে। নওগাঁর মহাদেবপুরের ধানের হাটের সর্বশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী MR রকি। ভোরের সময় আরও থাকছে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজের জন্য 20 সদস্যের দল ঘোষণা বিসিবির। কিউইদের কোয়ারেন্টিন নিয়মের কারণে বড় স্কোয়াড জানালেন প্রধান নির্বাচক। এক যুগেরও বেশি সময় ধরে পর্তুগালের ট্যুরিস্ট শপ বা সুভেনিয়ার ব্যবসায় উল্লেখযোগ্য অংশগ্রহণ দেখা গেছে প্রবাসী বাংলাদেশিদের। কিন্তু করোনার কারণে লোকসানের বোঝা বইতে না পেরে ব্যবসা গুটিয়ে নিয়েছে অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। 90-এর দশক থেকে পর্তুগালে বাংলাদেশিদের বসবাস শুরু হলেও চলতি শতাব্দীর পর থেকেই বাড়তে থাকে সে সংখ্যা। সুপার শপ বা রেস্তোরাঁ শিল্পের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ বাড়ে বাংলাদেশিদের। মূলত এসব প্রতিষ্ঠানে কাজ করেই পর্তুগালে বৈধতা পান অনেক বাংলাদেশি। ট্যুরিস্ট শপগুলোতে সরবরাহ করা পণ্যের হোলসেল মার্কেট গেল এক যুগেরও বেশি সময় ধরে ছিল বাংলাদেশিদের দখলে। লকডাউনে গ্রোসারি সুপার শপ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা থাকলেও বন্ধ ছিল গিফটের মতো আইটেমগুলোর দোকান। আর এ কারণে ক্ষতির মুখে ব্যবসা ছেড়ে পর্তুগাল ছেড়েছেন অনেক বাংলাদেশি। কোভিডের কারণে বাংলাদেশি বিজনেস স্পেশালি টুরিস্ট খাতটা অনেক একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হয়েছে, এবং দোকানগুলো প্রায় অলমোস্ট 9-10 মান্থসের মতো বন্ধ হয়ে যাচ্ছে। এই প্যান্ডামিকের কারণে এই প্রতিষ্ঠানগুলি অনেকগুলি বন্ধ হয়ে গেছে এবং যাবে বা যাচ্ছে। এতে করে ভবিষ্যতে নতুন প্রজন্মের যারা আসছেন তাদের মধ্যে একটা আতঙ্ক আসলে তৈরি হচ্ছে এবং কর্মসংস্থান পাওয়ার ব্যাপারে। এছাড়াও পর্তুগালে অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী ব্রেক্সিটের আগে ব্যবসা গুটিয়ে পাড়ি জমিয়েছেন যুক্তরাজ্যে। সন্তানদের উন্নত শিক্ষার জন্য যুক্তরাজ্যই বাংলাদেশিদের জন্য প্রথম পছন্দ। দীর্ঘদিনের হাতে গড়া প্রতিষ্ঠান ছেড়ে দেওয়াতেই বোঝা যায় কতটা নাজুক পর্তুগালের পরিস্থিতি। তবে সামনের দিনগুলোতে এই পরিস্থিতি কাটিয়ে ওঠাও যে কতটা কঠিন হবে সেটি নিয়েও রয়েছে উদ্বেগ। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। আয়ারল্যান্ডে সংক্রমণ এবং মৃত্যুর হার খানিকটা কমলেও তা এখনও নিয়ন্ত্রণের বাইরে। আর এ কারণে ঝুঁকি না নিয়ে চতুর্থ লকডাউন শেষ হওয়ার আগেই পঞ্চমবারের মতো লকডাউনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। আইরিশ সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট।
আয়ারল্যান্ডে বড়দিন ও নতুন বছর উপলক্ষে শপিং মলগুলোতে উপচে পড়া ভিড়ের কারণে করোনার সংক্রমণ বেড়েছিল কয়েক গুণ। পরিস্থিতি সামাল দিতে গেল 30শে ডিসেম্বরে চতুর্থ লকডাউন দিতে বাধ্য হয় আইরিশ সরকার, যা আগামী 5ই মার্চ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সংক্রমণের হার নিয়ন্ত্রণে না আসা এবং ব্রিটেন থেকে নতুন করোনার সংক্রমণে সতর্ক আয়ারল্যান্ড, আর তাই চতুর্থ লকডাউন শেষ হওয়ার আগেই আগামী এপ্রিলের শেষ পর্যন্ত পঞ্চম লকডাউনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। সরকার সঠিক পথেই এগোচ্ছে বলে মত প্রবাসী বাংলাদেশিদের। সংক্রমণের হার কমাতে সবাইকে আরও বেশি সতর্ক থাকার আহ্বান তাদের। নিজেও ও অন্যকে সুস্থ রাখতে আমাদেরকে আরো বেশি সতর্ক থাকতে হবে। গ্রীষ্মকাল আসার সাথে সাথে করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা আইরিশ প্রবাসী বাংলাদেশিদের। আশা করছি আসন্ন জুলাই আগস্টে গ্রীষ্মকালীন ছুটিটা আমরা আবার সকলে একত্রিত হয়ে বেশ ভালোভাবে কাটাতে পারবো। এদিকে আগামী মার্চ থেকে পর্যায়ক্রমে স্কুলগুলো খুলে দিতে সরকারকে পরামর্শ দিয়েছেন আয়ারল্যান্ডের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। ইতালির পার্লামেন্টের উচ্চকক্ষে আস্থা ভোটে উতরে যাওয়ার পরের দিনই নতুন প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ করেছে সাধারণ নাগরিকরা। তাদের অভিযোগ, নতুন সরকারও ইতালির বেকারদের জন্য কিছু করছে না। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। ইতালিতে রাজনৈতিক অস্থিরতার মধ্যে 5 স্টার মুভমেন্ট এবং ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বাধীন জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় সাবেক প্রধানমন্ত্রী মাত্তেও রেনজির দল। এর ধারাবাহিকতায় পদত্যাগ করেন প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে। এরপর ইতালির প্রেসিডেন্ট মারিও দ্রাঘিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। সিনেটে 320 ভোটের মধ্যে তিনি 262 ভোট পেলেও 5 স্টার মুভমেন্টের 15 সদস্য না ভোট দেন। আমি আশা করি আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। খুব দ্রুতই স্বাস্থ্য এবং অর্থনীতি সংকট কাটাতে পারবো আমরা। একটি শক্তিশালী সরকার গঠন করাই আমার লক্ষ্য। সবার সাহায্য চাই আমরা। আমি বিশ্বাস করি সংকট মোকাবেলায় সবার সাহায্য পাবো। তবে নতুন প্রধানমন্ত্রী দ্রাঘির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন দেশটির সাধারণ নাগরিকরা। তাদের অভিযোগ, নতুন সরকার করোনার কারণে বেকার হওয়া মানুষের কথা ভাবছে না। ইতালিতে গত 73 বছরে 66টি সরকার গঠিত হয়েছে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। দেশে চলমান টিকা কার্যক্রম প্রশংসা কুড়িয়েছে জার্মানিতেও। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, দেশে কূটনীতিকদের টিকা গ্রহণই বলে দেয় আমদানি করা টিকার মান নিয়ে কোনো ছাড় দেয়নি বাংলাদেশ সরকার। তাছাড়া বাংলাদেশে জার্মানির চাইতেও দ্রুত গতির টিকা কার্যক্রম শেখ হাসিনা সরকারের একটা বড় সাফল্য। বাংলাদেশে টিকা কার্যক্রমের আদ্যপান্ত নিয়ে বার্লিনে সময় টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। দেশে চলমান টিকা কার্যক্রম ও দেশে অবস্থানরত 45টি দেশের কূটনীতিকদের টিকা গ্রহণ প্রশংসিত হয়েছে ইউরোপের দেশ জার্মানিতেও। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি অনুমোদনপ্রাপ্ত টিকা দেয়া হচ্ছে বাংলাদেশে। অনেক আধুনিক দেশের তুলনায় করোনা থেকে সুরক্ষায় এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশ করোনা মহামারী ম্যানেজ করার ক্ষেত্রে খুব ভালো করছে। যে উৎসব মুখর পরিবেশে টিকা দেওয়া হচ্ছে, এটি খুব আশাপ্রদ। যারা এ পর্যন্ত টিকা নিয়েছে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। শুনেছি আমাদের দেশ জার্মানির মতো বাংলাদেশেও টিকা কার্যক্রম চলছে। বিষয়টাকে সাধুবাদ জানাই। করোনার কারণে অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও সবাই স্বাস্থ্যগত ঝুঁকিতে আছেন, তাই টিকা গ্রহণের কোনো বিকল্প দেখছি না। জার্মানিতে বসবাসরত স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন জরুরি খাতে কর্মরত প্রবাসীরা টিকা গ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন এই কূটনীতিক। ঠিক যেমন মানব দেহ ভেদে এক এক রকমের ওষুধের কার্যকারিতা এক এক রকম, ঠিক তেমনি বিশ্ব উৎপাদিত সকল ধরনের করোনা টিকার কার্যকারিতা বিভিন্ন রকম। তবুও এই মহামারী থেকে বাঁচতে করোনা টিকা নেয়ার কোনো বিকল্প নেই বলছেন জার্মানির চিকিৎসা বিজ্ঞানীরা। জার্মানির বার্লিন থেকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে 2 দিনব্যাপী ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন, মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী দাতুক সেরি সহ অনেকে।
প্রথম দিন অনুষ্ঠানের উদ্বোধনের পর প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফখরুল আলম, মালয়া বিশ্ববিদ্যালয়ের একাডেমি অফ মালয়া স্টাডিজের ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সালিনা সহ অনেকে। বাংলাদেশ ও মালয়েশিয়ার সরাসরি সাংস্কৃতিক আয়োজন ছাড়াও নেপাল, শ্রীলঙ্কা এবং মালদ্বীপও এতে অংশ নেয়। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে ও টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত ও পেসার আল আমিন হোসেন। দলের বাকি সদস্যরা হলেন তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসাইন, সৌম্য সরকার, নাইম শেখ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, শেখ মেহেদি ও নাসুম আহমেদ। আগামী 20 মার্চ ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। পরের দুটি ম্যাচ যথাক্রমে 23 ও 26 মার্চ। 28 মার্চ থেকে শুরু হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে 30 মার্চ ও 1 এপ্রিল। সিরিজে অংশ নিতে আগামী 23 ফেব্রুয়ারি দেশ ছাড়বে টাইগাররা। নিউজিল্যান্ডের কোয়ারেন্টিন জটিলতা আর টাইগার ক্রিকেটের সামনের ব্যস্ত শিডিউলের জন্যই বড় করা হয়েছে স্কোয়াড। শুধু টেস্টের জন্য বিবেচনায় থাকায় রাখা হয়নি তাইজুলকে। আর অনুমিতভাবেই দলে আছেন মোসাদ্দেক এবং নাসুম, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এই সিরিজ ভিন্ন কন্ডিশনে তরুণদের প্রমাণের আরও একটা সুযোগ বলেও মনে করেন তিনি। মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় কক্সবাজার থেকে মাহবুব রিমনের প্রতিবেদন। শুক্রবার সারাদিনেরই প্রতীক্ষা। গণমাধ্যম থেকে শুরু করে সবার আগ্রহের কেন্দ্রে কেমন হবে টাইগারদের কিউই সফরের দল। বিশেষ করে ক্যারিবিয়ানদের বিপক্ষে সবশেষ সিরিজে যত বিতর্ক ছিল এই স্কোয়াডকে ঘিরেই। তবে সেখানে প্রত্যাশিতভাবেই ছিল না বড় কোনো চমক। বাদ পড়েছেন তাইজুল আর সাকিবের অনুপস্থিতিতে কপাল খুলেছে নাসুমের। এই দুই অভিজ্ঞের অভাব পূরণের দায়িত্বটা যে তারই। এর আগে টি-20 স্কোয়াডে থাকলেও এবারই প্রথম জায়গা পেয়েছেন ওয়ানডে দলে। টেস্ট ক্রিকেটে তাইজুলকে আমরা এখন বেশি খেলানোর চিন্তা ভাবনা করছি, এবং নাসুম যেহেতু আমাদের শর্টার ফরম্যাট থেকে আমরা শুরু করেছি ওকে, এবং ওর ডোমেস্টিক পারফরমেন্স যথেষ্ট ভালো। তো আশা করছি ইন্টারন্যাশনাল এরিনাতে নিজেকে মেলে নিতে পারবে। সৈকতকে নেওয়া হয়েছে ব্যাকআপ প্লেয়ার হিসাবে। এদিকে যেহেতু ব্যাটিং করতে পারে, বোলিং করতে পারে, অলরাউন্ডার, সেই হিসাবে মাথায় রেখে এটা ওকে নেওয়া হয়েছে। টিম ম্যানেজমেন্ট যদি মনে করে সেখানে যদি ও ভালো অবস্থানে থাকে তো খেলতে পারে। 2019 সালের পর দলে ফেরা সৈকতকে রাখা হয়েছে ব্যাকআপ হিসেবে। ব্ল্যাক ক্যাপদের বাউন্সিং উইকেটের জন্যই 7 পেসার। পরিস্থিতি আর ভবিষ্যতের কথা চিন্তা করেই দল হয়েছে বড়। নিউজিল্যান্ড অনেক কঠিন চ্যালেঞ্জ, এবং ওদের কন্ডিশন এখানে ওভারসিজ যারাই যায় ওরা কিন্তু সবসময় স্ট্রাগল করে। তো সেই হিসাবে আমরা যে টিমটা দিয়েছি ওয়েল এক্সপিরিয়েন্স, এবং ফাস্ট বোলারের একটু আধিক্য দিয়েছি, এবং আমি যথেষ্ট কনফিডেন্ট যে ইনশাআল্লাহ এই ফরম্যাটের ওডিআই এবং টি-20 দুটোতে আমরা ভালো ক্রিকেটটা খেলব। কোভিডের জন্য একটু বড় স্কোয়াড দিতে হয়, কারণ ওখানে আমরা কন্ডিশনিং যখন কোয়ারেন্টাইন যখন শেষ হবে, তারপর আমাদের ক্যাম্প যখন স্টার্ট হবে প্র্যাকটিসে, তখন আমাদের সব প্লেয়ারকে ফিট থাকা কোয়ারেন্টাইনের পর 14 দিনের পরে, এই জন্য স্কোয়াডটা বড় করেছে। কারণ ওখানে ওই জন্য সুযোগ নাই, কেউ যদি কোনো ইনজিওর্ড হয় বা কারোর জন্য কোনো প্রবলেম হয় আসাটা ডিফিকাল্ট, এবং কাউকে পাঠানো ডিফিকাল্ট। 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে টিম টাইগার্স। এ দল নিয়েই নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। মাহবুব রিমন, সময় সংবাদ। করোনাকালীন নীরবতা কাটিয়ে দিনাজপুর বিকেএসপিতে আবারও প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। শুক্রবার সকাল থেকেই বিকেএসপির সবুজ চত্বর ছিল খুদে খেলোয়াড় অভিভাবকদের পদচারণায় মুখরিত। দীর্ঘ অপেক্ষার পর প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করতে শুরু হয়েছে বিকেএসপির 2 দিনব্যাপী ভর্তি কার্যক্রম। মেধাবী খেলোয়াড়দের খুঁজে বের করতে এই উদ্যোগ জানালেন বিকেএসপির শীর্ষ কর্মকর্তা। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। সকাল থেকেই দিনাজপুর বিকেএসপির মাঠে উপস্থিত হতে থাকে প্রত্যন্ত অঞ্চলের খুদে খেলোয়াড়রা। ফুটবল, ক্রিকেট, আর্চারি, অ্যাথলেটিক্স, হকি, সাঁতার সহ 17 ইভেন্টে শুরু হয়েছে ভর্তি কার্যক্রম। এই বাছাই কার্যক্রমে সহজেই অংশ নিতে পারায় খুশি খেলোয়াড়রা। সবার চোখে মুখে স্বপ্ন একদিন জাতীয় দলের হয়ে খেলার। আমি এখান থেকে বিকেএসপিতে চান্স পাই, সেখান থেকে আমি বাংলাদেশ ন্যাশনাল প্লেয়ার হতে চাই। আমার আশা একজন ফুটবলার হব, বাংলাদেশ টিমের সেবা করতে চাই ফুটবলার হয়ে। আমার বাবা মার স্বপ্ন যেন আমি ক্রিকেটার হতে পারি, এই জন্যই আজকে আসা। সন্তানরা এমন সুযোগ পাওয়ায় খুশি অভিভাবকরাও। ছেলেকে নিয়ে আসছে, সে যাতে বিকেএসপিতে ভর্তি হতে পারে এবং সে যেন সাফল্য অর্জন করে ভবিষ্যতে যাতে বড় হতে পারে। আমার ছেলেকে ক্রিকেটার করার খুবই ইচ্ছা।
ভর্তি কার্যক্রমে অংশ নেয়া অনেকেই প্রতিভাবান, তাই আশাবাদী কোচরাও। বিকেএসপির প্রধানতম যে উদ্দেশ্য এবং লক্ষ্য সেটা হলো জাতীয় এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা। তারই ধারাবাহিকতায় আমরা এই খেলোয়াড় বাছাই কার্যক্রম পরিচালনা করছি। এবারই প্রথম আমাদের এই দিনাজপুর বিকেএসপিতে হকি অস্ত্রটা তৈরি হচ্ছে। যেই ছেলেগুলো এখানে ভর্তি হবে তারা এখানেই প্রশিক্ষণ নেবে। প্রিলিমিনারি কিছু ছেলে মেয়ে সিলেক্টেড হবে এবং তারপরে ওদের চূড়ান্ত সিলেকশনের ব্যাপারটা আসবে। সপ্তাহখানেকের মতো একটা রেসিডেন্সিয়াল ক্যাম্প হবে, সেখান থেকে চূড়ান্ত সিলেকশন হবে এবং সেখান থেকে হয়তো একদম সিলেক্টেড ছেলে বা মেয়েদেরকে নিয়ে আমরা 6 বছরের যে রেগুলার প্রোগ্রাম করি বিকেএসপিতে, সেই প্রোগ্রামটা শুরু হবে। বিকেএসপির মহাপরিচালক জানান, ভর্তি কার্যক্রমে গ্রামাঞ্চলের গরিব মেধাবী খেলোয়াড়দের সুযোগ দিতেই এই উদ্যোগ। যত বেশি ট্যালেন্ট আসবে তত আমাদের সুবিধা, ওখান থেকে বাছাই করে বেস্ট অফ দি বেস্টকে আমরা খুঁজে পেতে পারি। দিনাজপুরে বাছাই কার্যক্রমের প্রথম দিনে 17 ইভেন্টে রংপুর বিভাগের 8টি জেলার 1000 খেলোয়াড় ভর্তি কার্যক্রমে নিবন্ধনের মাধ্যমে অংশ নেন। সময় সংবাদ, দিনাজপুর। ময়মনসিংহে হয়ে গেল বাফুফের বিভাগীয় পর্যায়ে প্রতিভাবান ফুটবলার বাছাই কার্যক্রম। শুক্রবার বৃহত্তর ময়মনসিংহের 6 জেলা সহ গাজীপুর ও সিরাজগঞ্জ জেলার 46 কিশোর রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত বাছাইয়ে অংশ নেয়। আগামীর তারকা হওয়ার স্বপ্নে বিভোর কিশোররা বাছাই প্রক্রিয়ায় অংশ নিয়ে উচ্ছ্বসিত। এখান থেকেই জামাল সোহেল রানাদের উত্তরসূরি খুঁজে নেবে বাফুফের কোচরা। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। ছোটদের চোখে আগামীর বড় তারকা হওয়ার স্বপ্ন। ফুটবল ফেডারেশনের তৃণমূল বাছাই কার্যক্রমের মাধ্যমেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মরিয়া তারা। লাল সবুজের ভবিষ্যৎ কাণ্ডারি হতে রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে আসে ময়মনসিংহ বিভাগের 4 জেলা সহ কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও সিরাজগঞ্জ জেলার 46 জন কিশোর। বাফুফের কোচরা সম্পন্ন করেছেন বাছাই প্রক্রিয়া। শুক্রবার দুপুরের মধ্যে বাছাই শেষ হলেও জানানো হয়নি ফলাফল। তবে স্বপ্ন পূরণে আশাবাদী সবাই। ময়মনসিংহ জেলায় বিভাগীয় পর্যায়ে আমি আসছি, এসে আমার বিশ্বাস যে আমি টিকে ঢাকার মাঠে যাব। ঢাকার মাঠে খেলতে চাই, আবার বড় আতিকুরম মিশু সোহেল রানা এর মতন হতে চাই। বিভাগীয় পর্যায়ে ট্রায়াল দিছি, ইনশাল্লাহ আমি এই পর্যায়টিকে ঢাকা মাঠে খেলতে যাব এবং আমি আমার দেশের জন্য ফুটবল দিয়ে অনেক কিছু করব। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে তৃণমূলের ফুটবলে জাগরণ সৃষ্টি হবে বলে মনে করেন স্থানীয় ক্রীড়া সংগঠকরা। এই বয়স থেকে যদি যেতে পারে তাহলে বাংলাদেশ যে সার্ভিসগুলো পাবে, বাংলাদেশ ফুটবলের ভিত্তিটা শক্ত হবে এবং বিগত সময়ে যে 80 দশক 90 দশকের যে ফুটবলটা ছিল আমার মনে হয় এইটা ফিরে আসবে। চলতি বছরের অনূর্ধ্ব 15 এশিয়ান চ্যাম্পিয়নশিপ ও সাফ দল নির্বাচন সহ পরবর্তীতে বয়সভিত্তিক দল গঠনে ফুটবলারের যোগান দিতেই এই বাছাই কার্যক্রম বলে জানালেন বাফুফে কর্মকর্তারা। বাছাই করে এটা ফাইনাল রাউন্ডে যাবে, ঢাকায় যেটা হবে 25 তারিখে। তো ওখান থেকেই আমাদের ফাইনালি সিলেক্টেড হবে। এখান থেকে প্লেয়ার নেওয়ার পরে আসলে আমাদের যে পাইপলাইনটা আছে এটাই আর কি শক্তিশালী করা। সারা বাংলাদেশ থেকেই ট্যালেন্টগুলি খুঁজে নিয়ে ন্যাশনাল টিম, বয়সভিত্তিক ন্যাশনাল টিম, অনূর্ধ্ব 15 এই ন্যাশনাল টিমগুলি করা আর কি। আগামী 23, 24 ও 25 ফেব্রুয়ারি রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে চূড়ান্ত বাছাই অনুষ্ঠিত হবে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। শেষ পর্যন্ত ধোপে টিকল না শেখ জামালের প্রতিবাদ। বিপিএল ফুটবলে বসুন্ধরা কিংসের বিপক্ষে গোলটি হয়নি। রেফারির সিদ্ধান্তই সঠিক। যাচাই বাছাই শেষে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এদিকে দেশের মাটিতে এএফসি কাপের ম্যাচ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে বসুন্ধরা কিংস। সেজন্য বাফুফেকে দিয়ে এএফসিকে চিঠি দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। সিলেটে ম্যাচ হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কাল। ঠিকঠাক হয়নি, ওতাবেক এক গোল নিয়ে লঙ্কা কাণ্ড। আলোচনা হয়েছে দফায় দফায়, হয়েছে সমালোচনাও। শেষ পর্যন্ত যেতে হলো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে। বিপিএল ফুটবলে বসুন্ধরা কিংসের বিপক্ষে শেখ জামালের গোলটি হয়েছে কিনা যাচাই বাছাই শেষে এলো আনুষ্ঠানিক বিবৃতি। ধোপে টিকল না শেখ জামালের প্রতিবাদ। ওয়ার্ল্ড ওয়াইড এবং ফিফার যে পলিসি, সেই পলিসি অনুযায়ী কোনো ম্যাচের কোনো রেফারিং কোনো বিষয়ে ফিফা সাধারণত কোনো কমেন্ট করে না, বাট যদি প্রয়োজন হয় অফকোর্স ফিফা এই বিষয়গুলোতে ওভার দ্য ফোন তারা কথা বলতে রাজি রয়েছে এবং তখন অবশ্যই সেই আসলে কোনো ডিসিশন হয়ে গেলে রেফারির ডিসিশনটা চূড়ান্ত, সেটা ফিফা হাইলাইট করেছে, ফিফা তার উত্তরে জানিয়েছে। এদিকে এএফসি কাপ নিয়ে কেটেছে অনিশ্চয়তা। নিজেদের গ্রুপের আয়োজক হতে চায় বসুন্ধরা কিংস। আগামী 14 থেকে 20 মের মধ্যে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের ম্যাচ। ডি গ্রুপে সরাসরি খেলবে বিপিএল চ্যাম্পিয়নরা। সেজন্য ভেন্যু হিসেবে তারা পছন্দ করেছে সিলেট আন্তর্জাতিক জেলা স্টেডিয়ামকে। সে আগ্রহ থেকে বাফুফে এশিয়ান ফুটবল কনফেডারেশনের কাছে আবেদন করেছে। যদি আমরা
এফসি কাপের গ্রুপ পর্বের খেলাটা আয়োজন করতে পারি, বিকজ আমরা যদি গত এফসি কাপের দিকে তাকাই সেখানে কিন্তু আমাদের প্রথম ম্যাচে আমাদের বসুন্ধরা কিংসের প্রথম ম্যাচে তারা কিন্তু খুব ভালো করেছিল, 5-0 গোলকে মালদ্বীপের ক্লাব টিমকে হারিয়েছিল। তো সেই কনসিডারেশন থেকে আমরা যদি ঘরের মাঠে এফসি কাপটা হোস্ট করতে পারি, আয়োজন করতে পারি, সেই বিষয়ে আমরা বসুন্ধরার সাথে কথা বলেছি এবং কথা বলার পরে আমরা ফাইনালি এশিয়ান ফুটবল কনফেডারেশনকে জানিয়েছি যে আমরা এফসি কাপের আমাদের গ্রুপের যে খেলা সেই খেলাটি আগামী 14 মে থেকে 20 মে আমরা সিলেট জেলা স্টেডিয়ামে সিলেটে আমরা হোস্ট করতে চাই। ইতিমধ্যে আমরা আমাদের ইন্টারেস্টটা এফসিকে জানিয়েছি। এশিয়ান ফুটবল কনফেডারেশন তাদের নিয়ম অনুযায়ী আগামী 21 ফেব্রুয়ারি অর্থাৎ 21 ফেব্রুয়ারি তারা সেটা ডিসিশনটা দিয়ে দিবে। তবে সিলেট জেলা স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে কিছু সংস্কার প্রয়োজন। আয়োজক হতে সেই শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে। 21 ফেব্রুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে এএফসি। এবার আবারও চলে যাব দেশের খবরে। রাজশাহীর আম বাগানগুলোতে মুকুলে মুকুলে ভরে উঠেছে। আমের ভালো ফলন পেতে দিনভর নানা যত্নে ব্যস্ত সময় পার করছেন বাগানীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহীর বানেশ্বর এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন সহকর্মী রাকিবুল হাসান। চলে যাব তার কাছে। রাকিব। রিচার্ড, আপনাকে ধন্যবাদ। আসলে একেবারে এই শিশির ভেজা ভোরে একটা মৌ মৌ গন্ধ বাগানগুলো নেই, এটি হচ্ছে আমের মুকুলের এই গন্ধ। এবং সকালবেলা থেকে আমরা দেখছি রাজশাহীর যে বানেশ্বর এলাকায় যে আম বাগানগুলো রয়েছে সেখানে কিন্তু আমের যে মুকুল আসছে সেই মুকুলের যত্ন নিতে কিন্তু বাগানিরা বেশ ব্যস্ত সময় পার করছেন এবং প্রত্যেক দিনই তাদের এই সময়গুলো যাচ্ছে। যদিও এই গ্রাম অঞ্চলের দিকে খানিকটা কুয়াশা সকালের দিকে থাকে, এই কারণে যেই ঘটনাটি ঘটে যে আসলে এই শীতের কারণে কিন্তু অনেক গাছে আসলে এখনো পর্যন্ত মুকুল সবেমাত্র ফুটে উঠেছে এবং তার অধিকাংশ গাছেই কিন্তু মুকুল চলে এসেছে, প্রায় 80% গাছে মুকুল এসেছে। এবং রাজশাহীর যে 17,000 হেক্টর জমিতে যে আমের বাগান, সে আমের বাগানে ল্যাংড়া, খিরসাপাত, গোপালভোগ, আমরুপালি সহ প্রায় 250 প্রজাতির কিন্তু জাতের আম রয়েছে, আম গাছ রয়েছে এবং সেই সমস্ত গাছগুলো কিন্তু মুকুলের দেখা মিলছে। এখন যারা এখানকার বাগানীরা আছেন তারা সাধারণত এই হপার পোকা দমন এবং এছাড়া মুকুলের স্থায়িত্ব রাখার জন্য কিন্তু এখানে ছত্রাকনাশক বিভিন্ন স্প্রে করছেন, যাতে করে আসলে মুকুলের মানটি অনেক ভালো হয়। এবং গেল বছরের তুলনায় কিন্তু এখন এই বছরে কিন্তু এই সময়ে মুকুলের যে পরিমাণ মুকুল গাছে আমরা লক্ষ্য করছি তার ফল গবেষকরা বলছেন সেটি অনেক ভালো। এবং যেহেতু গেল বছর আমফানের মতো একটি বৈরী একটা পরিস্থিতি ছিল, সেই কারণে কিন্তু আমরা লক্ষ্য করছি যে এবারে সেই পরিস্থিতিটি নেই, সেই কারণে অনেকটা আশাবাদী এখানকার বাগানীরা। সেই অর্থে আমরা এখান থেকে যেটি দেখছি বাগানীরা হচ্ছে যে এই কাজটি করছেন সেটি হচ্ছে যে এখন তারা এই ধরনের যত্নগুলো নিচ্ছেন এবং যাতে কোনো ধরনের সমস্যা আসলে বাগানে না হয় সে কারণে ম্যানগ্রোভ জাতের যে ঔষধ সেগুলো কিন্তু তারা স্প্রে করছে এবং এটি কিন্তু কোনো ধরনের ক্ষতিকর নয়, বরং এটি আসলে গাছকে পরিষ্কার রাখে, সুস্থ রাখে এবং মুকুলকে আসলে অনেক বেশি সতেজ করে। এবং যারা ফল গবেষক আছেন তারা বলছেন যে কিছুদিন ধরে প্রায় 10 থেকে 15 দিনের মতো এইরকম একটি অবস্থা থাকবে, তারপরে কিন্তু আসলে যখন আমে ঠিক মোটর দানা গুটি আসবে সেই সময় আরেকটি যত্ন নিতে হবে এবং শুধু পোকা দমন করা গেলেই কিন্তু একটা ভালো ফলন পাওয়া যাবে বলে ফল গবেষকরা বলছেন। এবং এখানকার বাগানি যারা আছেন তারা কিন্তু বেশ এই ধরনের একটা ব্যস্ত সময় পার করছেন যাতে করে কোনো সমস্যার সম্মুখীন আসলে তারা না হন। এবং অন্যান্য গেল বছর যেমন আমরা দেখেছি যে আসলে রাজশাহীতে যে পরিমাণ প্রায় যে আমের উৎপাদন হয়েছিল সেটিরও কিন্তু প্রায় 10 থেকে 15 মেট্রিক টন বেশি কিন্তু এবার আম উৎপাদন লক্ষ্যমাত্রা ধরছেন এখানকার কৃষি কর্মকর্তা যারা আছেন তারা। তো রিচার্ড, আমরা যেই জিনিসটি আসলে লক্ষ্য করছি যে প্রত্যেকটি বাগানে কিন্তু তারা তাদের যে যত্ন সেটি কিন্তু নিচ্ছেন এবং এই যত্নটি তারা অব্যাহত রাখবেন একেবারেই আম পরিপক্ক না হওয়া পর্যন্ত। রিচার্ড, রাজশাহীর বানেশ্বর এলাকা থেকে আমের যত্নের এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজশাহীর বানেশ্বর থেকে আম বাগানের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। ভোরের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে প্রস্তুতি। শেষ সময়ে আলপনায় রঙের ছোঁয়া। প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবে জাতি।
এই ছিল ভোরের সময়ে, আর সঙ্গে থাকুন সময়ের।